শপথ নিল দেশের প্রথম নারী সৈনিক ব্যাচ। চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ ভূমিকা রাখবে নারীর ক্ষমতায়নে, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি মামলায় হাজিরা দিতে নিরাপত্তা শঙ্কায় আদালতে যাননি শোকাহত খালেদা জিয়া। পরবর্তী সাক্ষ্য ২৫ ফেব্রুয়ারি। চালের রফতানি আদেশে ধস, খুলনায় শ্বাস সংকট, স্থবির দিনাজপুরের চাল বাজার। এবং কুতুবদিয়ায় শতাধিক অবৈধ যাত্রী নিয়ে মালয়েশিয়ামুখী ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ৪২, অভিযানে নৌবাহিনী। এশিয়ান নিউজ 30-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসকিন জাহান এবং আমি তাসনিমা রশিদ। এতক্ষণ শুনছিলেন হেডলাইন্স, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। বিএনপি জোটের অবরোধের মধ্যে নাশকতাকারীদের গণতন্ত্রের শত্রু, বললেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি। বঙ্গভবনের দরবার হলে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। আর এ কাজে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান রাষ্ট্রপতি। যেভাবে নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে গাড়িতে আগুন দিয়ে হত্যা করা হচ্ছে, তাতে গোটা দেশবাসীর সঙ্গে তিনিও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত বলে জানান রাষ্ট্রপতি। বললেন, যারা এসব নৃশংসতা করছে তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু। খুবই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিককালে যেভাবে নিরীহ মানুষকে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরিয়ে অবলীলায় পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তাতে গোটা দেশবাসীর সাথে আমিও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। যারা এসব নৃশংস কাজে জড়িত তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো ক্ষেত্রেই সম্পূর্ণ সাফল্য সম্ভব নয়। টাঙ্গাইলে বঙ্গবন্ধু ব্রিজ শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্বোধন ও মহিলা সৈনিক রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরাও এখন দেশ রক্ষার গর্বিত সৈনিক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার যোগ হলো নারী সৈনিক। দেশের প্রথম নারী মিলিটারি প্যারামেডিক্স রিক্রুট ব্যাচের শপথ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে নারী অফিসাররা দেশে ও শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই কুচকাওয়াজে ৮৭৯ জন নবীন নারী প্রশিক্ষণার্থী তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ নেন। এর আগে সকাল 10:15টায় টাঙ্গাইলের ঘাটাইল হেলিপ্যাডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নারীরা আজ আর পিছিয়ে নেই, তারা পিছিয়ে থাকবে না। নিজেদের শ্রম, মেধা এবং দক্ষতা দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলছে। ইতিমধ্যে নানা ধরনের চ্যালেঞ্জিং এবং দুঃসাহসিক কর্মকাণ্ডে সফলতার স্বাক্ষরও রেখেছেন। বিএনপির হরতাল অবরোধের মধ্যেই আসছে ২ ফেব্রুয়ারি নির্ধারিত দিন থেকেই শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর এই পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে হরতাল অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের ৮টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা দিচ্ছে ১১,১২,৫৯১ জন শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২,৫৬,৩৮০ জন, আর ভোকেশনালি পরীক্ষার্থীর সংখ্যা ১,১০,২৯৫ জন। সরকারের বিভিন্ন এজেন্সির কাছে আমরা বলেছি আমাদের পরীক্ষা যাতে নির্বিঘ্নে হতে পারে তার জন্য যা যা নিরাপত্তার করা দরকার তা যেন করেন। আমি বুঝি আমার ছেলে মেয়ের নিরাপদে পরীক্ষা দেওয়া, এতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, কোনো পার্টি বিঘ্ন সৃষ্টি করবেন না। সবাইকে আমি সমানভাবে বলছি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজও হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিরাপত্তার শঙ্কা আর পুত্র শোকে শোকাহত থাকায় তিনি আদালতে যাননি। এমত অবস্থায় মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 25 ফেব্রুয়ারি। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় শোক জানিয়ে এই সময় নির্ধারণ করেছেন বিচারক আবু আহমদ জমাদারের বিশেষ জজ আদালত 3। সকালে আদালত বসলে খালেদা জিয়ার আইনজীবীরা কোকোর মৃত্যুর কথা আদালতে জানিয়ে সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও আসামি পক্ষের সঙ্গে একমত হয় আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালত নিজে এবং তার পরিবারও বলছেন তারাও শোকে আজকে মুহ্যমান এবং তার এই প্রসিকিউশন এবং আদালতের এটা বেগম জিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। আমরা বেগম জিয়ার কাছে তার এই বাণী পৌঁছে দেব কোর্টের এবং প্রসিকিউশনের। মাননীয় আদালতও এই ঘটনা এবং এই আবেদন এবং সকল বিষয়ে তিনি সবকিছু অবগত, তিনিও শোক প্রকাশ করেছেন এবং তিনিও তার সমবেদনা সেটা জানিয়েছেন। আগামী 25/2/2015-তে আমরা আশা করছি। রাজনৈতিক সহিংসতা, জ্বালা পোড়া ও দমন পীড়ন বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকাল 11:15টায় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অনশন শুরু হয়। এরশাদ গণ অনশনে যোগ দেন 11:35 সকাল 11টায় এই অনশন কর্মসূচি শুরু হয়, চলবে বেলা 4টা পর্যন্ত। গণ অনশনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। হরতাল অবরোধে ধস নেমেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রপ্তানি আদেশে। গেল বছর 80 কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ পাওয়া গেলেও এবার তার অর্ধেকও হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্টল নির্মাণ খরচ না ওঠারও শঙ্কায় রয়েছেন তারা। মাহফুজ আহমেদের ছবিতে রিপোর্ট করছেন ফাতাউদ্দিন সজল। উত্তরোত্তর চাহিদার বিবেচনায় প্রায় 32 একর জমি জুড়ে অবস্থিত এই মেলায় এবারে বাড়ানো হয়েছে প্যাভিলিয়নের সংখ্যা। তবে শুরু থেকেই বিএনপির টানা অবরোধে আর হরতালে পড়েছে এই মেলা। গেল বছর 1 লাখের বেশি ক্রেতা দর্শনার্থী মেলায় আসলেও এবারের সংখ্যা তার অর্ধেকেরও কম। মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, বাস্তবতা বিবেচনায় এবারের মেলায় যোগ হয়েছে ফরেন জোন, স্থাপত্য নির্মাণেও আনা হয়েছে আধুনিকতা। আমরা পিডব্লিউডি বা অন্যান্য প্রতিষ্ঠান যাদের মাধ্যমে সিভিল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ওয়ার্কস এগুলো করিয়েছি, সেগুলোর বিল কম বেশি 20 কোটি টাকার মতো হয়েছে। তবে যে সমস্ত প্রতিষ্ঠান প্যাভিলিয়নে, মিনি প্যাভিলিয়নে অংশগ্রহণ করে থাকেন, তাদের যে আর্কিটেকচার অথবা সিভিল কনস্ট্রাকশন, সেটা কিন্তু তারা নিজেরা করে থাকেন, সেটা আমরা করি না। সুতরাং তারা কত টাকা ইনভেস্ট করেছেন এটা কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট। ইপিবির ভাইস চেয়ারম্যান আরো বলেন, গেল বছরগুলোতে পণ্য বেচাকেনা, প্রচার আর প্রসার সব দিক দিয়ে বিবেচনায় লাভের পাল্লা ভারী থাকলেও এবারে তার কোনোটাই ঘরে তুলতে পারছেন না ব্যবসায়ীরা। এটাকে একটা প্ল্যাটফর্ম বলে আমরা মনে করি এবং এই প্ল্যাটফর্মে যারা অংশগ্রহণ করে তারা কিন্তু অভ্যন্তরীণ ক্রেতা এবং বিদেশের ক্রেতা উভয়ের সাথে একটা সম্পর্ক ডেভেলপ করতে পারে। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এদিকে 20তম এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রতিটি স্টল নির্মাণ খরচ হয়েছে 50 লাখ থেকে 3 কোটি টাকা। এর সবটাই শুধু পণ্য প্রচারের জন্য হলেও বেচাকেনাও আশা করেন বিক্রেতারা। প্রতিটা মেলায় আমরা অংশগ্রহণ করেছি আমাদের প্রোডাক্টের প্রচারটা বাড়ানোর জন্য। তো ওইভাবে আমরা আসলে লাভ লসটা করি। তবে গতবারের তুলনায় এবার বিক্রি কম। র্যান্ডমলি কিন্তু বিক্রি হবে না, তার কারণ হলো যে অনেকে আসে প্রথম দিকে যারা নাকি দেখতে আসে এবং তারা মনে করে যে ঠিক আছে শেষের 7 দিন হয়তো আমরা কিনবো। তবে মেলায় বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে এতে বিজনেস কনফারেন্সিং এর ব্যবস্থা রাখার দাবিও রাখলেন উদ্যোক্তারা। বিরোধী দলের কাছে একটা অনুরোধ, যে 10 দিন বা 12 দিনের জন্য যদি অবরোধটা উঠায় নেয় তাহলে মনে হয় ভালো লোকের সমাগম হবে। আমাদের যে খরচটা হয় বা আমরা যে এখানে আসি, আমাদের এখানে প্রায় অলমোস্ট কোটি টাকার উপরে চলে যায়। শুধু আমাদের নট অনলি দ্যাট, এখানে বড় বড় যারা প্যাভিলিয়ন আছে কারো 1 কোটি, 2 কোটি, 3 কোটিও চলে যায়। কিন্তু বাট অ্যাকচুয়ালি মেলা আসাতে বিক্রির উদ্দেশ্য না, এখানে একটা প্রচার। বাংলাদেশে এত বড় প্রচার কিন্তু কোথাও নেই। এই পরিস্থিতিতে মেলার সময় বাড়ানো হয়েছে আরও 10 দিন। তারপরও রাজনৈতিক সংকট সমাধান না হলে এবারের মেলা নিয়ে সংশ্লিষ্টদের উৎসাহটা সেই তিমিরেই থেকে যাবে। ফাতাউদ্দিন সজল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক অস্থিরতায় খুলনা অঞ্চলে আটকা পড়েছে কয়েক হাজার টন সার। চলতি বড় মৌসুমে এসব সার দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে সরবরাহের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। ফলে বড় চাষের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। খুলনা থেকে মিজানুর রহমান মিল্টনের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুজ্জামান মুন্না।
চলতি মৌসুমে শুধু খুলনা জেলায় বোরো চাষ হচ্ছে ৪৯,২৪২ হেক্টর জমিতে, কিন্তু টানা অবরোধ আর হরতালে বোরো মৌসুমে প্রত্যন্ত এলাকার চাষিরা পাচ্ছে না প্রয়োজনীয় সার। আমরা তো সার পাচ্ছি না, আমরা এই ধরনের সমস্যায় পড়ে আছি। তো আমরা সার চাই, আমরা অবরোধ চাই না। সার মাঝে না পাই তো আমরা ধরেন আমাদের ধানের তো লস হয়ে যাবে। স্বাভাবিক সময়ে খুলনা গুদাম থেকে বিভিন্ন পয়েন্টে এমওপি সার সরবরাহ করা হয় প্রায় ১,৪১৯ মেট্রিক টন। আর রাজনৈতিক অস্থিরতার কারণে সার সরবরাহ কমে এসেছে অর্ধেকে, ফলে শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। হরতাল অবরোধের কারণে আমরা সার বিষ ঠিক মতন দিতে পারছি না। হরতাল অবরোধের কারণে আমার এই পর্যন্ত প্রায় ৬০০ শ্রমিক মানে নাকে দিন যাপন করতেছে, তার পরিবার চলতেছে না। আমদানি করা সারের একটি বড় অংশ রাখা হয় খুলনার খালিশপুর, শিরোমণি ও নওয়াপাড়া এলাকায়, যা দেশের প্রায় ৪২টি পয়েন্টে সরবরাহ করার কথা রয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সময়মতো সরবরাহ করা হচ্ছে না। আর নির্দিষ্ট সময় জমিতে সার প্রয়োগ করতে না পারলে ধান উৎপাদনে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও চাষিদের কাছে কিছুটা সমস্যা তো মাঝে মাঝে হচ্ছে, এটা ঠিক এই অচল অবস্থার জন্য। এবং এটা যে চলতে থাকে এবং যেহেতু পিক পিরিয়ড চলছে এবং বড় খুব গুরুত্বপূর্ণ একটি মৌসুম, এভাবে চলতে থাকে এবং সত্যি যদি বাধাগ্রস্ত হয় তাহলে তো আমি মনে করি ক্ষতির আশঙ্কা তো আছে। মনিরুজ্জামান মুন্না, এশিয়ান টেলিভিশন। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের চালের বাজার। ফলে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার লেনদেন থেকে বঞ্চিত হচ্ছেন মিল মালিক এবং চাল ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন চাতাল শ্রমিকরা। জেলার চাল কল মালিকরা উৎপাদিত চাল বিক্রি করতে না পারায় পড়েছেন লোকসানের মুখে। কোটি কোটি টাকা বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারকে আয়কর দিয়ে চালকলগুলো চললেও ২০ দলের টানা হরতাল অবরোধে তা এখন প্রায় বন্ধ হওয়ার পথে। অর্থ সংকটে পরিশোধ করা সম্ভব হচ্ছে না শ্রমিকদের বেতন ভাতা। হরতাল অবরোধে দিনাজপুরে এরই মধ্যে কর্মহারা হয়েছে ২.২ লাখ মানুষ।